ওকে, সো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা সার্ভিস এন্ড মেকানিজমের আগ পর্যন্ত পড়ছিলাম। তো আজকে হচ্ছে আমরা সার্ভিস এন্ড মেকানিজম থেকে স্টার্ট করব। সো বেসিক্যালি সার্ভিস এন্ড মেকানিজম বলতে বোঝাচ্ছে সিকিউরিটি। আমরা যে পোর্শনগুলো পড়তেছি আর কি, সিকিউরিটি হচ্ছে আমাদেরকে কি কি টাইপের সার্ভিসগুলো প্রোভাইড করে সেটা, এবং ওই সার্ভিসগুলো নিতে হলে আমাদেরকে কি টাইপের মেকানিজম ব্যবহার করতে হবে, বা কোন জিনিসগুলা ব্যবহার করলে আমরা হচ্ছে আমাদের ডিভাইস বা আমাদের নেটওয়ার্কটাকে সিকিউর রাখতে পারবো। এই বিষয়গুলাই হচ্ছে মূলত সার্ভিস এন্ড মেকানিজমে আলোচনা করা হয়েছে। তো সার্ভিস এন্ড মেকানিজমটা হচ্ছে বেসিক্যালি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন যারা আছে, ইন শর্ট আইটিইউ। সো আইটিইউ থেকে কিছু সিকিউরিটি সার্ভিস এবং তাদের মেকানিজম গুলাকে প্রোভাইড করা হয়েছে আর কি। তো সেটার আবার বিভিন্ন পার্ট আছে। এর মধ্যে হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন যে সেক্টরটা আছে, তাদের কাজ হচ্ছে কি সিকিউরিটি সার্ভিস গুলা প্রোভাইড করা। তো ওখান থেকেই হচ্ছে বেসিক্যালি আমরা জানি যে সিকিউরিটি গুলা কিভাবে আসতেছে বা কিভাবে আসবে, এবং সেটার জন্য আমাদেরকে কোন কোন মেকানিজম গুলা ফলো করতে হবে। তো প্রথমে যদি আমরা দেখি সিকিউরিটি সার্ভিসের এখানে দেখেন লেখা আছে একটা জিনিস ITU-T, তারপরে দেওয়া আছে হচ্ছে X.800, ঠিক আছে। তো এইখানে যে X.800 দেওয়া আছে সেটা হচ্ছে আর টাইপ অফ সার্টিফিকেশন। এইগুলো আমরা পরে দেখবো। এটা হচ্ছে পিজিপির একটা সার্টিফিকেশনের একটা পোর্ট নাম্বার আর কি। তো যাই হোক, এই বিষয়ে পরে আমরা হচ্ছে এটা নিয়ে ডিটেইলে পড়বো আর কি। তো আপাতত আমরা জানি যে ITU-T X.800 হচ্ছে 5টা সার্ভিস আমাদেরকে প্রোভাইড করতেছে টু অ্যাচিভ দ্য 3 সিকিউরিটি গোল। আমরা দেখে আসছিলাম সিকিউরিটি গোল কয়টা ছিল বলেন তো। আমরা প্রথম ক্লাসে দেখছিলাম না, সিকিউরিটি গোল হচ্ছে কয়টা? 3টা। কি কি ছিল মনে আছে? কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। ওকে, ভেরি গুড। সেই 3টা সিকিউরিটি গোল অ্যাচিভ করার জন্য আমাদের হচ্ছে কিছু সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করা হয়। যে সিকিউরিটি সার্ভিস গুলা বলা হচ্ছে কি, এই যে ডাটা কনফিডেন্সিয়ালিটি, ডাটা ইন্টিগ্রিটি, অথেন্টিকেশন, নন রেপুটেশন, এবং হচ্ছে কি অ্যাক্সেস কন্ট্রোল। তো এর মধ্যে ডাটা কনফিডেন্সিয়ালিটি হচ্ছে টু অ্যাচিভ দ্য কনফিডেন্সিয়াল ইনফরমেশন, ঠিক আছে। তারপর ইন্টিগ্রিটিটাও হচ্ছে এর মধ্যে পড়তেছে। তারপরে ইন্টিগ্রিটির মধ্যে হচ্ছে ডাটা ইন্টিগ্রিটি এবং অথেন্টিকেশন, এই দুইটা মিলায় হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রিটির মধ্যে পড়ে। দেন রেপুটেশন এবং অ্যাক্সেস কন্ট্রোল, এই দুইটা হচ্ছে আমাদের অ্যাভেলেবিলিটির মধ্যে পড়ে, ঠিক আছে। হুইচ মিনস এইটা মিলে হচ্ছে কি CIA ট্রাইড। ওকে, তো এখন যদি আমরা একটা একটা করে দেখি। সো ডাটা কনফিডেন্সিয়ালিটি ডিজাইন করা হয়েছে কেন, নাম থেকেই বোঝা যাচ্ছে। এটা আমাদেরকে কি করবে, আমাদের কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলাকে প্রোটেক্ট করার জন্য এই কনফিডেন্সিয়ালিটি সার্ভিসটা প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। ফ্রম দা মানে কার থেকে প্রোভাইড করবো আমরা, অবশ্যই আমাদের ডিসক্লোজার অ্যাটাকের কাছ থেকে। যখন আমরা আমাদের ডাটাগুলোকে প্রোটেক্ট করার জন্য যে সিস্টেমটা ব্যবহার করব সেটাকে বলা হচ্ছে ডাটা কনফিডেন্সিয়ালিটি। এখন এই সার্ভিসটা হচ্ছে যে X.800টা ইজ আ ভেরি ব্রড ওয়েতে ব্যবহার করা হচ্ছে, এবং সেটা হচ্ছে কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলাকে আমরা যখন বিভিন্ন অ্যাটাকের কাছ থেকে স্টোর করে রাখতে চাই, তখন আমাদেরকে দেখতে হয় বেসিক্যালি হচ্ছে আমাদের মেসেজটা কোন পোর্ট থেকে আসতেছে, এবং সেটার প্রোটেকশনের এগেনস্ট হচ্ছে কোন মেকানিজমটা। যেমন আমরা হচ্ছে আগে দেখে আসছিলাম কনফিডেন্সিয়ালিটির আন্ডারে 2 টাইপের অ্যাটাক ছিল, একটা ছিল স্নুপিং আর একটা ছিল ট্রাফিক অ্যানালাইসিস। তো প্রথমেই হচ্ছে এই দুইটা জিনিস নিয়ে আগে আমাদেরকে চেক করতে হবে যে আমাদের সেন্ডারের কাছ থেকে, সাপোজ এটা হচ্ছে কি সেন্ডার, এটা হচ্ছে আমাদের রিসিভার। এখন সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে যখন ইনফরমেশন গুলা আসতেছে, তখন ডাটাটা হচ্ছে মাঝখান থেকে অ্যাটাকিং এর
ওয়েটা কি, লাইক এটা কি টাইপের অ্যাটাক হয়ে আসতেছে, এগেইনস্ট দ্য ট্রাফিক অ্যানালাইসিস নাকি স্নুপিং। ঠিক আছে, তো বেসিক্যালি হচ্ছে ডাটা কনফিডেন্সিয়ালিটির যে 8.x.800টা, এটা আমাদেরকে এই দুইটা অ্যাটাক থেকে আমাদের ডাটাটাকে প্রোটেক্ট করতে হেল্প করে। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, আর ডাটা ইন্টিগ্রিটি তো বলাই আছে এখানে কি, এটাও সেম জিনিসই, ডাটা প্রোটেক্ট করবে, বাট এখানে ডাটা প্রোটেকশনের বিষয়টা হচ্ছে কেমন, ওই যে বলছিলাম ডাটা ইন্টিগ্রিটিতে কি হয়, আমাদের ডাটাটা ডিলেট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, ডাটাটা মডিফাই হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, ডাটাটা চেঞ্জ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো থেকে প্রোটেক্ট করার জন্য ডাটা ইন্টিগ্রিটি সার্ভিসটা ডিজাইন করা হয়েছে। আর অথেন্টিকেশনটা হচ্ছে বেসিক্যালি অথেন্টিকেশন একটা পোর্শন, যে কার কাছ থেকে আসতেছে বা এইটা হচ্ছে কোন রিসিভার বা সেন্ডার হচ্ছে কি টাইপের সিকিউরিটি আমাদেরকে দিচ্ছে। লাইক এখানে যখন অথেন্টিকেশনের জন্য আমাদের দুইটা এন্টিটির দরকার হবে, দুইটা এন্টিটির মধ্যে সে হচ্ছে অথেন্টিকেশনটা চেক করবে। একটা এন্টিটি হচ্ছে সেন্ডার কাছ থেকে যাবে, আরেকটা এন্টিটি হচ্ছে রিসিভারের কাছ থেকে যাবে। যেহেতু অথেন্টিকেশন, সো অবশ্যই তাকে দুইটা পোর্শন থেকেই চেক করতে হবে, যার কাছ থেকে আসতেছে সেও সিকিউর কিনা এবং যার কাছে যাচ্ছে সেও সিকিউর কিনা। ওকে, দ্যাটস ওয়াই এই অথেন্টিকেশন মেকানিজমটা হচ্ছে পেয়ার এন্টিটি দিয়ে আমরা এটাকে কি করি, এস্টাবলিশ করি। আর নন রেপুটেশনটা হচ্ছে সার্ভিস প্রোটেক্ট এগেইনস্ট দ্য রেপুটেশন বাই এদার দ্য সেন্ডার অর দ্য রিসিভার অফ দ্য ডাটা। তার মানে হচ্ছে কি, এইটা যে কোনো একটার ডাটাটাকে প্রোটেক্ট করবে। ঠিক আছে, আইদার হচ্ছে আমাদের সেন্ডার পোর্শন থেকে যে ডাটাটা আসতেছে সেটাকে, অথবা অথবা হচ্ছে রিসিভার পোর্শন থেকে যে ডাটাটা আসতেছে সেটাকে প্রোটেক্ট করবে। তো নন রেপুটেশন হচ্ছে উইথ দ্য প্রুফ অফ অরিজিন, মানে অরিজিন থেকে কোন ডাটাটা আসতেছে কিনা। অরিজিন বলতে হচ্ছে এখানে বোঝাচ্ছে আমরা যখন সেন্ডারের কাছ থেকে রিসিভার কাছে কোনো ডাটা সেন্ড করি, ঠিক আছে, তখন এটা যখন নেটওয়ার্কের মধ্যে চলে যায় তখন কিন্তু তাকে অনেকগুলা লেয়ার হয়ে হয়ে যেতে হয়। আপনার কম্পিউটার নেটওয়ার্কিং করছেন না? জি ম্যাম, প্রথমে ম্যাম ওটা ওটা মেসেজ সেন্ড করলে ওটা এনক্রিপ্টে ডিক্রিপ্টে পরে রিসিভার কাছে পৌঁছায় এটা। ওই যে 7 লেয়ার হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে নেটওয়ার্কে হচ্ছে কয়টা লেয়ার আছে, ওএসআই মডেলে 7টা লেয়ার, তাই না? 7টা লেয়ারের প্রথমটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন লেয়ার, তারপরটা কি প্রেজেন্টেশন, তারপরে কি বলে গেছি কি কি জানছি না। ওকে, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, ইন্টারনেট লেয়ার বা সেশন লেয়ার মনে হয়, না সরি এপিএন টিএনডিপি, এপিএন তারপর হচ্ছে কি টিএন ডিপি, এরকমই তো ছিল, এপিএস টিএনডিপি, না সরি এপিএস টিএনডিপি, হ্যাঁ ডিপি এরকম ছিল। তো অ্যাপ্লিকেশন লেয়ার, তারপর ছিল প্রেজেন্টেশন লেয়ার, দেন হচ্ছে সেশন লেয়ার, তারপরটা কি ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লেয়ার, তারপরটা হচ্ছে কি ফিজিক্যাল লেয়ার, তাই না? এরকম হচ্ছে 7টা লেয়ার ছিল। এখন প্রত্যেকটা লেয়ারের মধ্যে দিয়ে যখন যাবে তখন কিন্তু ডাটাটা যখন প্যাকেট হয়ে যায় তখন অ্যাপ্লিকেশন লেয়ারে আসার পরে আইদার তাকে একটা হেডার হিসেবে একটা হেডার অ্যাড করবে অথবা ফুটার অ্যাড করবে। আবার এই যে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যখন আবার প্রেজেন্টেশন লেয়ারে যাবে তখন প্রেজেন্টেশন লেয়ার করবে কি, এই অ্যাপ্লিকেশন লেয়ারে হেডার সহ যে প্যাকেটটা ক্রিয়েট হয়েছিল সেটাকে পুরাটাকে একটা প্যাকেট ধরবে, ধরে আবার ও করবে কি ওর সামনে আরো একটা প্যাকেট অ্যাড করবে। পরবর্তীতে যখন আবার রিসিভারের কাছে যায় তখন রিসিভার আবার এই হেডার গুলাকে চেক করে করে দেখে প্রতিটা লেয়ারের মধ্যে যে হেডার গুলা মিল আছে কিনা। যখন মিল থাকবে তখন ও আবার একটা একটা করে হেডার গুলা বা ফুটার গুলা বা টেলার গুলাকে রিমুভ করে দিতে থাকে। তো এই যে আমরা যখন হেডারটা অ্যাড করতেছি এবং পরবর্তীতে রিসিভারের কাছে যাওয়ার পরে রিসিভার যখন সেটাকে চেক করে করে
দেখতেছে যে হ্যাঁ ম্যাচিং আছে কিনা, এই বিষয়টার কাজ হচ্ছে কার, নন রেপুটেশনের। সো নন রেপুটেশন হচ্ছে বেসিক্যালি যে কোনো একটা পোর্শনে কাজ করে, আইদার সেন্ডার পোর্শনে এই বিষয়গুলো চেক করে দেখে অথবা রিসিভার পোর্শনে হচ্ছে এই বিষয়গুলো চেক করে দেখে যে মিল আছে কিনা। ঠিক আছে। আর জি এক্সেস ম্যাম। কন্ট্রোল কি করতেছে, এক্সেস কন্ট্রোল হচ্ছে আনঅথরাইজড এক্সেস অফ ডাটা থেকে আমাদেরকে কি করবে, প্রোটেক্ট করে রাখবে। হুইচ মিনস আনঅথরাইজড ডাটা কেমন, এই যে যখন কোনো থার্ড পার্টি আমাদের সেম জিনিসটাতে অ্যাক্সেস করতে চাইবে তখন তারা করে কি, আমাদের ডাটাগুলোকে রিড করতে পারে, রাইট করতে পারে এবং মডিফাইও করতে পারে, এবং সেই অনুযায়ী প্রোগ্রাম যদি থাকে কোনো, সেই প্রোগ্রামটাকে এক্সিকিউটও করতে পারে। তো সেই ডাটাটা প্রিভিয়াসলি কোনো মিডিয়াম থেকে রিড হয়েছে কিনা বা রাইটিং হয়েছে কিনা, রাইটিং বলতে এখানে বোঝাচ্ছে কোনো মডিফিকেশন হচ্ছে কিনা বা কোনো পোর্শন অ্যাড হচ্ছে কিনা, এই বিষয়গুলা। তার এইটাকে কন্ট্রোল করার জন্য বা এইটাকে চেক করার জন্য আমরা যে মেকানিজমটা বা সার্ভিসটা ব্যবহার করব সিকিউরিটির, সেটাকে বলা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। এবার আসি আমরা এই যে সার্ভিস গুলো আমরা পড়ছি, সিকিউরিটি সার্ভিস, তার আন্ডারে সে যে মেকানিজম গুলো করে ব্যবহার করে সিকিউরিটি প্রোভাইড করার জন্য, সেগুলো হচ্ছে কি এনসাইফারমেন্ট, ডাটা ইন্টিগ্রিটি, ডিজিটাল সিগনেচার, অথেন্টিকেশন এক্সচেঞ্জ, ট্রাফিক প্যাডিং, দেন হচ্ছে রাউটিং কন্ট্রোল, নোটারাইজেশন এবং হচ্ছে কি অ্যাক্সেস কন্ট্রোল। তো এর মধ্যে এনসাইফারমেন্টটা হচ্ছে বেসিক্যালি আমাদের ক্রিপ্টোগ্রাফির মধ্যে আছে, হুইচ মিনস ব্লক সাইফারিং, তারপর হচ্ছে এনক্রিপশন ডিক্রিপশন। এই বিষয়টা হচ্ছে এনসাইফারমেন্টের কাজ, যে সে করে কি ডাটা এনক্রিপশন ডিক্রিপশন করে আমাদেরকে এনসাইফারমেন্টে প্রোভাইড করে। আর ডাটা ইন্টিগ্রিটি তো অ্যাজ ইট ইজ, যে ডাটাটাকে শর্ট করে দেন হচ্ছে চেক করে দেখে যে এটা আমাদের অরিজিনাল অথেন্টিক ইনফরমেশন কাছ থেকে বা সেন্ডার কাছ থেকে আসতেছে কিনা। আর ডিজিটাল সিগনেচারটা হচ্ছে ইলেকট্রনিক সাইন, যেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ডকুমেন্ট, কনফিডেন্সিয়াল ডকুমেন্টের লাস্টে হচ্ছে একটা করে দেই, সো দ্যাট ওই ডকুমেন্টেশনের মাধ্যমে ওরা বুঝতে পারে যে না, দিস ইজ কামিং ফ্রম দ্য সিকিউর সাইট। আর অথেন্টিকেশন এক্সচেঞ্জ হচ্ছে দুজন এন্টিটির মধ্যে যে মেসেজগুলো এক্সচেঞ্জ হবে তখন তাদের মধ্যে একটা সিক্রেট কোড থাকবে, যে কোডটা শুধুমাত্র সেন্ডার এবং রিসিভারই জানবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে অথেন্টিকেশন এক্সচেঞ্জ। আর ট্রাফিক প্যাডিংটা হচ্ছে ভোগাস ডাটা যদি কোনো ট্রাফিকের কাছ থেকে আসে তখন সেগুলা অ্যানালাইসিস করে এই জিনিসগুলা চেক করে, এবং মাঝে মাঝে দেখা যায় যে ট্রাফিক স্নুপিং এবং স্পুফিং থেকে বাঁচার জন্য ওরা করে কি, মাঝখান দিয়ে আমাদের কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলার মাঝখানে কিছু ভোগাস ডাটা তারা নিজেরাই এন্ট্রি করে দেয়, যাতে আমাদের অরিজিনাল ইনফরমেশনটা তারা রিড করতে না পারে কোনো থার্ড পার্টি। ম্যাম যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিতেন প্রত্যেকটার সাথে তাহলে একটু মনে রাখা ইজি হতো। এগুলার আসলে আচ্ছা ওকে, ডিজিটাল সিগনেচার ডাটা ইন্টিগ্রিটির জন্য তো অ্যাজ ইট ইজ আগেরটা যেরকম ছিল, আর এনসাইফারমেন্ট নিয়ে আমরা হচ্ছে পরে পড়বো। এগুলো হচ্ছে বেসিক্যালি মেকানিজম। হ্যাঁ, এই মেকানিজম প্রত্যেকটা সম্পর্কে আমরা ইন ডিটেলে আস্তে আস্তে পড়বো। যেমন এই যে এনসাইফারমেন্ট করে কি, সে হচ্ছে ডাটাগুলোকে হাইড করে রাখে, তারপর হচ্ছে ডাটাটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে কিনা ওই জিনিসগুলা চেক করে দেখে। ঠিক আছে, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ক্রিপ্টোগ্রাফি, এবং এইটা নিয়ে আমরা ডিটেইলে অনেক কিছু করব। না সরি, ডাটা এনসাইফারমেন্ট ক্রিপ্টোগ্রাফির মধ্যে পড়ে, হ্যাঁ। আর ডাটা ইন্টিগ্রিটিটা হচ্ছে এই যে ভ্যালু গুলা চেক করে দেখা যে কার কাছ থেকে আসতেছে। তো এইটা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই, এটা তো হচ্ছে অ্যাজ ইট ইজ প্রিভিয়াসলি আমরা যে ইন্টিগ্রিটি গুলো দেখে আসছি সেটার মতোই। আর ডিজিটাল সিগনেচারের বিষয়টা হচ্ছে এরকম, আমরা যখন কোন একটা ইমেল সেন্ড করি, দেখবেন ইমেলের মধ্যে সেন্ড করার সময় লেখা থাকে যে আপনারা ডিজিটাল সিগনেচার অ্যাড করতে চান কিনা। তো ডিজিটাল সিগনেচারটা অ্যাড করলে যেটা হয়, এই পুরা ইমেলটাকে যখন আমরা সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে, তখন এই পুরা ইমেলটাকেই সে হচ্ছে আমাদের একটা সাইন বা প্যাকেট আকারে রিসিভারের কাছে পাঠিয়ে দিবে। ঠিক আছে, এখন সেটাকে প্যাকেট করবে কিভাবে, বা পরবর্তীতে হচ্ছে রিসিভারের কাছে গেলে রিসিভার সেটাকে ডিক্রিপ্ট করবে কিভাবে, এটার জন্য প্রতিটা মেকানিজমের ভিতর দিয়ে যখন যায় তখন তারা করে কি, একটা করে লেয়ারে একটা করে সাইন অ্যাড করে। যেমন আমরা যখন এসএইচএ মেকানিজম করব, মানে হ্যাশিং মেকানিজম, হ্যাশিং এর জন্য
এই টাইপের কিছু সাইন থাকে, মানে এই টাইপের কিছু ইয়ে থাকে আর কি, বিষয় থাকে যেটা দিয়ে হচ্ছে আমরা ভেরিফাই করতে পারি। এখন ভেরিফাই করার বিষয়টা হচ্ছে, ধরেন আমি এখন সাইন দিচ্ছি হচ্ছে এভাবে জেড ডট শারমিন দিয়ে, ঠিক আছে। এখন পরে হচ্ছে আমার সাইনটা এটাই আছে কিনা এই জিনিসটা, বা হচ্ছে আমি কোনো কারণে হচ্ছে এখানে সিগনেচার দিলাম হচ্ছে এইভাবে। এখন এটা যদি আমার ডিজিটাল সিগনেচারের জন্য আমি ব্যবহার করে থাকি, তখন পরবর্তীতে তারা করবে কি, এইটাকেই হচ্ছে আমার মানে ফাইনাল সিগনেচার হিসেবে ধরে নেবে, ঠিক আছে। মানে এই জিনিসটার পরে আর কোনো চেঞ্জেস থাকবে না, মানে এটাই হচ্ছে পরবর্তীতে সবকিছুর জন্য তারা ব্যবহার করবে আর কি। বিষয়টা হচ্ছে এরকম, যেটা আমরা ইলেকট্রনিক্যালি ভেরিফাই করতে পারি। ক্লিয়ার হয়েছে এখন? জি ম্যাম। ওকে, আচ্ছা একটু আচ্ছা, আমরা হচ্ছে একটু 10 মিনিট একটা ব্রেক নিয়ে আসি, হ্যাঁ? 10 মিনিটস ব্রেকের পরে এসে তারপর কন্টিনিউ করতেছি, ওকে? জি ম্যাম। ওকে, আচ্ছা। তো এবার আমরা পড়ায় চলে যাই। ওকে, তো কোথায় ছিলাম জানো? এই যে ডিজিটাল সিগনেচারটা বললাম। আচ্ছা, এরপরে হচ্ছে অথেন্টিকেশন এক্সচেঞ্জ। অথেন্টিকেশন এক্সচেঞ্জে যে বিষয়টা হয়, দুইটা এন্টিটি থাকবে। দুইটা এন্টিটি বলতে অবশ্যই এখানে সেন্ডার এবং রিসিভারকে বোঝানো হচ্ছে। তো এরা করে কি, যখন তাদের মধ্যে কিছু মেসেজ এক্সচেঞ্জ করার দরকার হয়, তখন তারা তাদের আইডেন্টিফিকেশন চায় একজন আরেকজনের কাছ থেকে। এখন সেই আইডেন্টিফিকেশন নাম্বার গুলা কিরকম হবে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইডেন্টিফিকেশন ব্যবহার করা যায়। সেটার জন্য হচ্ছে যখন নেটওয়ার্ক লেয়ারে যায় তখন একরকম আইডেন্টিফিকেশন থাকে, যখন নেটওয়ার্ক লেয়ার থেকে আবার যখন হ্যাশিং এ চলে যায় তখন আবার আরেক রকম থাকে, ঠিক আছে। এবং প্রত্যেকটা লেয়ারে দেখবেন এনক্রিপশন ডিক্রিপশনের পাশাপাশি হ্যাশিং অ্যালগোরিদম গুলাও চলে, এবং সেগুলার আবার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ মেকানিজম আছে। এগুলো সব আমরা পড়বো আস্তে আস্তে। তো আপাতত আমরা জাস্ট জানি অথেন্টিকেশন এক্সচেঞ্জ মানে কি। এটার এক্সাম্পলটা হচ্ছে ইট উড বি লাইক, আপনি কোন একটা পার্সেল ধরেন কাউকে পাঠাচ্ছেন। এখন পার্সেলটা যে রিসিভ করতে চাইবে তার কাছে কি লাগবে? অবশ্যই তার কাছে কোনো একটা ডকুমেন্টস লাগবে। এখন ডকুমেন্টস ছাড়া আমি যদি যাই বলি যে আমাকে অমুক একটা পার্সেল পাঠাইছে, আমি এখন সেটা তুলতে চাই, এখন তারা কি আমাকে দিয়ে দিবে সেটা কোনো ডকুমেন্টস ছাড়া? না ম্যাম। দিবে না। কেন দিবে না? বিকজ অফ আমার কাছে কোনো ডকুমেন্টস নাই, আমি তাদেরকে কিছুই শো করতে পারতেছি না যে হ্যাঁ আমার সাথে হচ্ছে এরকম বা আমার নামে এরকম একটা পার্সেল আসছে। এখন সেটা নিতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে, আমাকে যে পাঠাইছে সে একটা সিক্রেট কোড দিবে, অথবা সে আমাকে ভাউচার নাম্বারটা দিবে, অথবা কোনো একটা ইনফরমেশন থাকবে যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে এইটা আমাকেই পাঠানো হয়েছে। এবং পরবর্তীতে আমি যখন ঠিক সেই ডেলিভারি স্টেশনে যাব, যাওয়ার পরে তারা আমার কাছে কি করবে, সেই সিক্রেট কোডটা বা সেই নাম্বারটা, ডেলিভারি নাম্বারটা জানতে চাইবে। আমি যখন এটা বলতে পারবো, ম্যাচ হয়ে যাবে, তখনই শুধুমাত্র কি করবে, আমাকে তার পার্সেলটা দিবে। তো এইটা হচ্ছে লাইক অথেন্টিকেশন এক্সচেঞ্জ। এখন কম্পিউটারের ভিতরে, কম্পিউটার তো আর মানুষ না যে সে হচ্ছে গিয়ে চেক করে করে দেখবে, তাই না? কম্পিউটারের ভিতরে যেটা হয়, কম্পিউটার হচ্ছে কিছু সার্টিফিকেট প্রোভাইড করে। সার্টিফিকেট বলতে কেমন, এগুলো কিন্তু ডকুমেন্টেশন আকারে থাকে না, এগুলা থাকে হচ্ছে পোর্ট নাম্বার আকারে। এগুলা থাকে হচ্ছে গিয়ে সিকিউর কিছু মেকানিজমের মাধ্যমে। যখন আমরা কোন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি তখন আমরা কি করি, অ্যাজ এ ডেভেলপার, ওয়েব ডেভেলপারদের কাজ হচ্ছে শুধুমাত্র এইচটিএমএল কোড দিয়ে একটা সাইট দাঁড় করানো। আর যারা সিকিউরিটি নিয়ে কাজ করে তাদের কাজ হচ্ছে ওই যে, যে ডেভেলপার আমাকে হচ্ছে একটা ওয়েবসাইট বানায় দিছিল, সেটা যখন আমি ইন্টারনেটে ছেড়ে দিব, মানে একটা ডোমেইন হোস্ট কিনে আমি যখন এটাকে
অনলাইনে দিয়ে দিব, সবাই যখন হচ্ছে সেই ওয়েবসাইটটা দেখতে পারবে, তখন সেই ওয়েবসাইটটা বেসিক্যালি সিকিউর আছে কিনা এই জিনিসটা মেনটেন করার দায়িত্ব কার? সিকিউরিটি নিয়ে যারা পড়াশোনা করে বা সিকিউরিটি রিলেটেড কাজ যারা করে তাদের। এখন তারা করে কি, ওই কোডের ভিতরে ওরা হচ্ছে কিছু কিছু আরএসএ অ্যালগরিদম, তারপরে হচ্ছে আরএসএ ছাড়াও বিভিন্ন ধরনের হ্যাশিং ফাংশন এগুলা বসায় দেয়। এখন এই জিনিসগুলা কিন্তু আমরা আবার এইচটিএমএল কোডের মধ্যে দেখি না। কেন দেখি না? বিকজ অফ এই জিনিসগুলা ব্যাক এন্ডে চলে। ঠিক আছে, এই জিনিসগুলা চোখে দেখা যায় না। এগুলা দেখতে হলে আমাদেরকে আবার ওই কোডটাকে অনেক ভাবে ডিক্রিপ্ট করে নিতে হয়। ঠিক আছে, তো এই বিষয়গুলা দিয়ে হচ্ছে বেসিক্যালি ইন্টারনেট করে কি তার অথেন্টিকেশন এক্সচেঞ্জটা চেক করে দেখে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, আর ট্রাফিক প্যাডিংটা হচ্ছে ট্রাফিক অ্যানালাইসিস বা ট্রাফিককে যখন কনফিডেন্সিয়াল ইনফরমেশনের মধ্যে আমরা দেখছিলাম যে এটা একটা থ্রেটেন হচ্ছে কি ট্রাফিক, তাই না? ট্রাফিক অ্যানালাইসিস। সো ট্রাফিক স্নুপিং বা ট্রাফিক অ্যানালাইসিসটা বেসিক্যালি হয় কি, এখানে ট্রাফিক অ্যানালাইসিসটা যাতে না হয় বা এই জিনিসটাকে যাতে আমরা ইউজ করতে না পারি বা অ্যাটাকার যাতে এই ট্রাফিক ইউজ করে আমাদের সাইটগুলো হ্যাক করতে না পারে, দ্যাটস হোয়াই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলো যখন আমরা সেন্ড করে দেই তখন তার ভিতরে কিছু ভোগাস ডাটা ঢুকায় দেই। ভোগাস ডাটা বলতে কেমন, ধরেন আপনি হচ্ছে কোন একটা মেসেজ লিখবেন, সাপোজ আমি লিখতেছি ইয়েস আই এম ফাইন, ঠিক আছে, এটা হচ্ছে আমার মেসেজটা যাবে। এখন ওরা করে কি, ভোগাস ডাটা বলতে এখানে ওয়াই এর পরে কিছু সাইন, তারপর হচ্ছে কিছু ডিজিট, ঠিক আছে, এগুলা ব্যবহার করবে। ওকে, সো এই টাইপের কিছু জিনিস যখন ব্যবহার করা হয় তখন দেখা যায় কি যে ওরা ইজিলি এই জিনিসগুলাকে অ্যাক্সেস করতে পারে না। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে ভোগাস ডাটা। সো এখানে ভোগাস ডাটা হচ্ছে কোনগুলা? এইগুলা। ওকে, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি ভোগাস ডাটা। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, এরপরে যেটা বলতেছে রাউটিং কন্ট্রোল। রাউটিংটা হচ্ছে বেসিক্যালি টু ওয়ে কমিউনিকেশনের জন্য, ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য আমরা বেসিক্যালি হচ্ছে রাউটিং প্রোটোকলস গুলা ব্যবহার করে থাকি, বিকজ উইদাউট রাউটিং কমিউনিকেশন কিন্তু পসিবল না। তো ওই যে রাউটিং এর ভিতরেও কিন্তু সামটাইমস করে কি অ্যাটাকার বা হ্যাকাররা আমাদের ইনফরমেশন গুলা স্টিল করার ট্রাই করে। তো এই ক্ষেত্রে যেটা হয়, এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য সিকিউরিটির যে মেকানিজমটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে রাউটিং কন্ট্রোল। তো রাউটিং কন্ট্রোল করে কি, সে কন্টিনিউয়াসলি যেই চেঞ্জেস গুলো হচ্ছে বা রাউটিং গুলা হইতেছে সেন্ডার কাছ থেকে রিসিভারের মধ্যে, সেগুলো সে কন্টিনিউয়াসলি মনিটর করে এবং সিলেক্ট করে করে দেখে যে এখানে কোনো ইভেন্ট ড্রপ হচ্ছে কিনা। এখন ইভেন্ট ড্রপ বলতে কি বোঝানো হয়? কেউ বলতে পারবে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইভেন্ট ড্রপিং? ইমেজ ইমেজ ফেটে যায় এরকম নাকি আর কি? না, ইমেজ না, এটা হচ্ছে ইভেজ। এই যে ইভেজ ড্রপিং, ঠিক আছে? বলতে পারবেন হোয়াট ইজ দ্য মিনিং অফ ইভেজ ড্রপিং? না ম্যাম। আচ্ছা, ওকে, নো প্রবলেম। ইভেজ ড্রপিংটা হচ্ছে আমরা ওই যে মাঝে মাঝে হয় না এরকম যে কেউ একজন কানে কানে কথা বলে, তারপর আমরা কি করি, আড়ি পেতে সেই কানটা মানে সেই কথাগুলো শুনি, অথবা কেউ রুমের মধ্যে কথা বলতেছে, অনেকে করে কি কান পেতে সেগুলা শুনে। এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে ইভেজ ড্রপিং, যে আমি আপনার সাথে যখন কথা বলতেছি তখন আমাদের দুজনের কনভারসেশনের মাঝখানে অন্য কেউ আছে কিনা সেই জিনিসটা মনিটর করা হচ্ছে বেসিক্যালি রাউটিং কন্ট্রোলের কাজ। ঠিক আছে, আর হচ্ছে যে সিক্রেটলি শোনা, আমাদের কনভারসেশনটা যারা সিক্রেটলি শুনে সেটাকে বলা হয় হচ্ছে ইভেজ ড্রপিং। ক্লিয়ার? এটার মানে এই না যে এটা শুনতেই হবে শুধু, ঠিক আছে, এটা না শুনে হচ্ছে ইট উড বি সামথিং লাইক ওই যে স্পাইদের কাজ হচ্ছে কি প্রতিটা জিনিসকে মনিটর করা, বা হচ্ছে কি ওই যে একজনের পিছন পিছন ঘুরে ঘুরে তার হচ্ছে ডিটেইল বের করা। তো এই যে স্পাইয়ের যে কাজগুলা সেগুলোকেও আমরা ইভেজ ড্রপ বলতে পারি। ওকে,
জি ম্যাডাম। ওকে, সো এখানে রাউটিং কন্ট্রোলের কাজ হচ্ছে এই জিনিসটাই হচ্ছে মনিটর করে দেখা, যে কন্টিনিউয়াসলি সে হচ্ছে মানে চেক করে করে দেখবে যে সেন্ডার এবং রিসিভারের রুটের মধ্যে কোনো ইমেজ ড্রপ হচ্ছে কিনা। আচ্ছা, এরপর আসি নোটারাইজেশন। নোটারি আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় গেলে দেখবেন যে বলে সার্টিফিকেট গুলো হচ্ছে নোটারি করতে হবে, নোটারি পাবলিকেশন থাকতে হবে। এখন নোটারি বলতে এখানে কি বোঝায়? নোটারি বলতে হচ্ছে বেসিক্যালি সার্টিফিকেটের মধ্যে নোটারাইজেশন বলতে আমরা বুঝি এইরকম একটা রেড কালার একটা সিল মেরে দেয়, তাই না? এই টাইপের একটা সিল মারা থাকে। এই সিলটার কাজ হচ্ছে কি, সে আপনার সার্টিফিকেটটাকে বলতেছে যে না, দিস ইজ দা কি বাংলাদেশ অথরিটির কাছ থেকে এই জিনিসটা সার্টিফাইড, মানে এখানে কোনো দুই নাম্বার নাই। এখন নোটারি পাবলিকেশন করতে গেলে আমাদেরকে করতে হয় কি, আমাদের অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে যেতে হয় এবং অরিজিনাল সার্টিফিকেটের মধ্যে একটা নোটারির সাইন লাগায় দেয়। তো এরকম কম্পিউটারের ক্ষেত্রেও নোটারাইজেশন বলতে এখানে আমরা যেই সিস্টেম গুলা বা যে সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করতেছি সেগুলা থার্ড পার্টির কাছ থেকে, মানে ট্রাস্টেড অথরিটির কাছ থেকে আসতেছে কিনা, বা হচ্ছে এখানে কোনো আদার্স কোনো থার্ড পার্টি অ্যাক্সেস আছে কিনা, যদি থাকে তাহলে সেই থার্ড পার্টিটা কি মানে অথরাইজ নাকি আনঅথরাইজ, এই বিষয়গুলো চেক করা হচ্ছে এখানে সিকিউরিটি মেকানিজমের নোটারাইজেশনের কাজ। এখন এখানে কেন নোটারাইজেশন করা হয়? বিকজ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে ডাটা রেপুটেশনের কাজ হয়ে থাকে। সো ফর প্রিভেন্ট দিস টাইপস অফ রেপুটেশন আমরা করি কি, নোটারাইজেশন এই মেকানিজমটা ব্যবহার করে থাকি। তো এইটা হচ্ছে বেসিক্যালি, এটাও সেম, যে থার্ড পার্টির অ্যাক্সেস আছে কিনা সেটা চেক করার জন্য এটাও বোথ সেন্ডার এবং রিসিভারের মধ্যেই হয়ে থাকে। তো বেসিক্যালি হচ্ছে ইন্টারনেটের মধ্যে যত যা কিছুই হোক না কেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে মাথায় রাখতে হবে আমাদের কাছে দুইজন করে ইউজার থাকে, একজন হচ্ছে আমাদের সেন্ডার আর একজন হচ্ছে কি আমাদের রিসিভার। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এরপরে আসি আমরা এক্সেস কন্ট্রোলে। এক্সেস কন্ট্রোল মেথডটা আমাদেরকে কি করতেছে, রাইট অ্যাক্সেস আছে কিনা ডাটাগুলা সেগুলা চেক করে দেখবে, হুইচ ইজ লাইক এই যে প্রুফস আর দ্য পাসওয়ার্ড এন্ড দ্য পিন নাম্বার। যেমন আমরা যখন কোনো অ্যাকাউন্ট খুলি, সেই অ্যাকাউন্টে যখন আমরা পরবর্তীতে লগ ইন করতে চাই তখন আমাদেরকে কি করতে হয়, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হয়। এখন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়া মানে কি, যদি সেটা তাদের ডাটাবেজের সাথে ম্যাচ করে তখনই কেবলমাত্র আমাকে সে অ্যাক্সেস দিবে যে ইয়েস ইউ আর দ্য অথেন্টিক পারসন। এখন এই যে বিষয়টা, এখানে আমরা কি করতেছি, শুধুমাত্র পাসওয়ার্ড এবং পিন নাম্বার দিয়েই অ্যাক্সেস নিতে পারতেছি। সো ইন প্রিভিয়াস যেটা হতো, সামটাইমস আমাদের পাসওয়ার্ড গুলা অন্য কেউ যদি জেনে যাইতো তখন তারাও কি করতে পারতো, আমাদের কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলা বা আমাদের সোশ্যাল মিডিয়া বা আমাদের জিমেইলে তারা এন্ট্রি করতে পারতো, তাই না? তার মানে কি, এটার অ্যাক্সেস কন্ট্রোলটা কিন্তু খুবই ইজি। অ্যাক্সেস কন্ট্রোলে শুধুমাত্র আমরা কি করতেছি, পাসওয়ার্ড এবং পিন নাম্বার ব্যবহার করেই এটাকে অ্যাক্সেস করতে পারতেছি। এখানে মেথডটা মানে পার্সন টু পার্সন ভ্যারি করবে না, এখানে মেথডটা জাস্ট চেক করে দেখবে যে তুমি যে ডাটা দিয়ে আগে আমার কাছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছো, পরবর্তীতে যখন তুমি আবার লগ ইন করবা তখন তোমার ডাটাটা রাইট আছে কিনা, নো ম্যাটার হু ইজ দ্য পার্সন। ঠিক আছে? জি ম্যাম। ওকে, so that's all from the first chapter. বেসিক্যালি হচ্ছে এখানে ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা বেসিক জিনিসগুলো দেখছি, এবং এখানে হচ্ছে যে সিকিউরিটি, প্রত্যেকটা সিকিউরিটি সার্ভিসের সাথে কি কি সিকিউরিটি মেকানিজম প্রোভাইড করে সেটার একটা রিলেশন দেওয়া আছে। এটা আই হোপ আপনারা পড়লে বুঝতে পারবেন। আর টেকনিক্স এর মধ্যে হচ্ছে বেসিক্যালি দুই ধরনের টেকনিক থাকে, একটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি, একটা হচ্ছে স্টেগনোগ্রাফি। তো আমরা ক্রিপ্টোগ্রাফি এখান থেকে পড়বো না, কারণ আমরা ক্রিপ্টোগ্রাফি পরেই দেখবো। আর স্টেগনোগ্রাফি হচ্ছে টোটালি আমাদের বাদ, এটা দরকারই নাই। ক্রিপ্টোগ্রাফির যদি আমি হচ্ছে এখান থেকে একটা বেসিক আইডিয়া দেই, ইট উড বি লাইক এরকম একটা সিক্রেট ওয়ার্ড থাকবে, যে সিক্রেট ওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে কি করতে পারবো, আমাদের সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে যখন ডাটাগুলা যায় তখন সেই জিনিসগুলাকে আমরা মডিফাই করতে পারবো। এখন ক্রিপ্টোগ্রাফি বলতে বেসিক্যালি হচ্ছে কি, একটা গ্রিক অরিজিন থেকে আসছিল ক্রিপ্টো শব্দের অর্থ হচ্ছে কি সিক্রেট রাইটিং, ঠিক আছে? আর গ্রাফি মানে তো গ্রাফ করাই।
তো বেসিক্যালি হচ্ছে সিক্রেট রাইটিং যখন আমরা করি কোনো কিছু তখনই সেটাকে কি বলা হয়, ক্রিপ্টোগ্রাফি বলা হয়। এখন ক্রিপ্টোগ্রাফির হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এনক্রিপশন আর একটা হচ্ছে ডিক্রিপশন। আর এটার মেকানিজম থাকে হচ্ছে তিনটা, একটা হচ্ছে সিমেট্রিক কি এনসাইফারমেন্ট, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক কি এনসাইফারমেন্ট। আচ্ছা আমি একটা একটা করে দেখাই দিই। এটা এই যে ক্রিপ্টোগ্রাফির দুইটা পার্ট, একটা হচ্ছে এনক্রিপশন, একটা হচ্ছে কি ডিক্রিপশন। এনক্রিপশন সবসময় হচ্ছে সেন্ডার পোর্শনে হয়, আর ডিক্রিপশন অলওয়েজ হচ্ছে রিসিভার পোর্শনে হয়, এটা মনে রাখতে হবে অলওয়েজ। আর এখান থেকে আমরা যে থ্রি ডিস্টিংক্ট মেকানিজম দেখব, তার মধ্যে প্রথমটা হচ্ছে সিমেট্রিক কি এনসাইফারমেন্ট, অ্যাসিমেট্রিক কি এনসাইফারমেন্ট, তারপর হচ্ছে কি হ্যাশিং। তো আমরা মিডের আগে হচ্ছে সিমেট্রিক কি এনসাইফারমেন্ট পুরোটা কভার করব এবং অ্যাসিমেট্রিক কি এর কিছু পার্ট পড়বো। মিডের পরে অ্যাসিমেট্রিক কি এর বাকি পার্ট আর হচ্ছে হ্যাশিং গুলা দেখবো। তো এখান থেকে আমি আর কিছু বলবো না, আমরা ডাইরেক্ট হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে চলে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ম্যাম এনক্রিপ্ট মানে কি প্লেন টেক্সট কে সাইফার টেক্সটে পরিণত করা, তাই না? সাইফার টেক্সটে কনভার্ট করা, আর এক্স্যাক্টলি। হলো ডিক্রিপশন হলো সাইফার টেক্সটে প্লেন টেক্সট। হ্যাঁ, সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে কনভার্ট করে ফেলে। আচ্ছা এখানে একটা বেসিক ধারণা আছে সিমেট্রিক কি এনসাইফারমেন্টের, হুইচ মিন্স এই সিমেট্রিক কি এনসাইফারমেন্টে কোনো প্রাইভেট কি থাকবে না, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে কোনো প্রাইভেট কি থাকবে না। সো এই প্রাইভেট কি পাবলিক কি এগুলা আস্তে আস্তে পড়তে পড়তে আপনারা বুঝে যাবেন, আমি এক্ষুনি বলবো। সো বেসিক্যালি সিমেট্রিক কি এনসাইফারমেন্টের কাজ হচ্ছে শুধুমাত্র পাবলিক কি নিয়ে, আর অ্যাসিমেট্রিক কি এনসাইফারমেন্টের কাজ হচ্ছে এখানে পাবলিক কি থাকবে একটা, সেই সাথে প্রাইভেট কিও থাকবে একটা। তো পাবলিক কিটা হচ্ছে, যেহেতু নামই হচ্ছে কি পাবলিক, তার মানে কি এটা সবাই জানবে ওই কোডটা। আর প্রাইভেটটা হচ্ছে শুধুমাত্র সেন্ডার এবং রিসিভার ছাড়া অন্য কেউ জানবে না। ওকে, সো কোনটা হচ্ছে সব থেকে বেশি সিকিউর বলেন তো, সিমেট্রিক কি এনসাইফারমেন্ট না অ্যাসিমেট্রিক? অ্যাসিমেট্রিক কি? এক্স্যাক্টলি, বিকজ অফ এখানে কি আছে, দুইটারই কম্বিনেশন আছে, তাই না? জি ম্যাম, একটা ভাঙালে আর একটা ভাঙানো একটু কষ্ট হয়ে যাবে। কষ্ট হয়ে যাবে, এক্স্যাক্টলি। ওকে, আর হ্যাশিং এর জন্য হচ্ছে ফিক্স লেন্থের উপর ইয়ে করে, আচ্ছা এটা এগুলো পরে দেখাবো, একটা একটা করে এখন দেখাই। বিফোর দ্যাট আপনারা হচ্ছে এই যে বইয়ের মধ্যে দেখবেন কিছু এই যে প্র্যাকটিস সেট অফ কোশ্চেন থাকে, ঠিক আছে? এখানে প্র্যাকটিস সেট অফ কোশ্চেন গুলা অবশ্যই প্র্যাকটিস করবেন। ওই যে এখানে দেখেন ডিরেক্ট টাইপস অফ কোশ্চেনও দেওয়া আছে, এবং সেই সাথে একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন, এই যে দেখেন এখানে কিন্তু এনভায়রনমেন্ট ক্রিয়েট করেও কিছু কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আই হোপ আপনাদের এক্সামে কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে শুধুমাত্র যে বিষয়গুলো আপনাদেরকে পড়ানো হয়েছে সেগুলাই পড়বেন। যেমন এখানে আমরা স্টেগনোগ্রাফি পড়ি নাই, সো এখান থেকে এই 9 নাম্বারটা আমাদের পড়ার দরকার নাই, এটা স্কিপ করে যাবেন। মানে যেগুলো আমাদের টপিক রিলেটেড থাকবে এখান থেকে শুধুমাত্র সেই কোশ্চেন গুলাই প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? ম্যাম কোশ্চেন কি আপনি আর স্যার দুজন মিলে করবেন ম্যাম? হ্যাঁ অবশ্যই, কোশ্চেন তো দুইজন মিলেই হয় সব সময়। তারপর সেটা হচ্ছে এক্সপার্ট প্যানেলে যায়, এক্সপার্ট প্যানেল থেকে যদি চেঞ্জেস এর দরকার হয় তখন কিছু চেঞ্জেস আসে, ঠিক আছে? হুম, জি ম্যাম। ওকে। আচ্ছা এরপরে হচ্ছে আমরা চ্যাপ্টার 2 পড়বো না, আমরা চ্যাপ্টার 2 স্কিপ করে যাব, আমরা হচ্ছে ডিরেক্ট চ্যাপ্টার 3 তে চলে যাব। সো এই যে এখানে চ্যাপ্টার 3 বলতেছে কি ট্র্যাডিশনাল সিমেট্রিক কি সাইফারিং। আচ্ছা এবার যেহেতু এখানে আমরা এই বিষয়গুলো হচ্ছে এখন খুব মজাদার এবং ইন্টারেস্টিং টপিক। বেসিক্যালি সিমেট্রিক কি বলতে আমরা কি বুঝে আসছিলাম, সিমেট্রিক কিটা হচ্ছে আমাদের টাইপস অফ পাবলিক কি এর একটা কম্বিনেশন থাকবে, এবং সিমেট্রিক মানে কি অবশ্যই তাকে একটা সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে। তো এখানে সাইফারমেন্ট বলতে আমরা বুঝতেছি যখন আমরা কোন একটা প্লেন টেক্সটকে সেন্ডার কাছ থেকে সেন্ড বাটনে যখন প্রেস করে দেই তখন কিন্তু সেই টেক্সট গুলা আর সেম থাকে না, বিভিন্ন মেকানিজম দিয়ে এই বিষয়গুলা বিভিন্ন ভাবে ডিক্রিপ্ট হয়, ঠিক আছে, এবং এনক্রিপ্ট হয়। তো আমি যদি এখানে লিখি
today is আচ্ছা না ওকে এত বড় লেখার দরকার নেই, ধরেন আমি লিখলাম টুডে, ঠিক আছে। এখন টুডেটা লিখে আমি যখন ইমেইলটা যখন সেন্ড করে দিব বা আমি যখন কোন ডকুমেন্টস ইন্টারনেটে থ্রু করে দিব, তখন সেটা কি হবে, এই টুডেটা চেঞ্জ হয়ে বিভিন্ন টাইপ হয়ে যাইতে পারে। এখন টুডেটা এরকমও হইতে পারে এক্স, তারপর হচ্ছে ওয়াই, জেড, ইউ, ভি, ঠিক আছে, এরকম হইতে পারে। এখন এই জিনিসটা টেক্সটটা যখন আমার সেম থাকবে না, তখন কিন্তু অ্যাটাকারের জন্য এই জিনিসটাকে ডিক্রিপ্ট করে রিড করে বের করা ইনফরমেশনটা ইট উড বি আ কোয়াইট টাফ জিনিস। তো বেসিক্যালি হচ্ছে যে টুডে থেকে আমি কিভাবে এই জিনিসগুলা পাচ্ছি বা এই মেকানিজম গুলা বেসিক্যালি কিভাবে কাজ করে, সেটাই হচ্ছে আমরা এসিমেট্রিক কি সাইফারিং এ পড়বো। তো এটার যে অবজেক্টিভস গুলো আছে তার মধ্যে একটা অবজেক্টিভস হচ্ছে কি, এখানে দুই ধরনের ক্রাইটেরিয়া থাকে ট্রেডিশনাল সাইফারিং এর জন্য। একটা হচ্ছে সাবস্টিটিউশন সাইফার, আরেকটা হচ্ছে কি ট্রান্সপোজিশন সাইফার। তো সাবস্টিটিউশন সাইফারটা হচ্ছে বেসিক্যালি সাবস্টিটিউট করে, মানে বাদ দিয়ে দিয়ে করে। আর ট্রান্সপোজিশন সাইফার যেটা, সেটা হচ্ছে কোন একটা ভ্যালুকে ট্রান্সপোজ করে, মানে একজনের জায়গাতে আরেকজনকে রিপ্লেস করে দিয়ে কাজগুলা করা হয়। তো আমরা একটা একটা করে দেখি। এর মধ্যে কিন্তু আরো অনেক কিছু সাইফারিং টেকনিক্স আছে, যেমন এই যে স্ট্রিম সাইফার আছে, ব্লক সাইফার আছে, ঠিক আছে, এগুলো সবগুলাই হচ্ছে আমরা পড়বো একটা একটা করে। তো ইন জেনারেল যদি আমরা চিন্তা করি হোয়াট ইজ দ্য সিমেট্রিক কি সাইফারমেন্ট, তাহলে এই যে আমরা বলছিলাম সিকিউরিটি যখনই আমরা করব তখন আমাদের কাজ হচ্ছে দুইজনকে নিয়ে, একটা হচ্ছে আমাদের সেন্ডার আর একটা হচ্ছে কি আমাদের রিসিভার। তো এই যে সেন্ডার যখন রিসিভারের কাছে কোনো ইনফরমেশন পাঠায়, তখন সেগুলা কি হয়, প্লেন টেক্সট গুলা বিভিন্ন এনক্রিপশন অ্যালগোরিদম দিয়ে কনভার্ট হয়ে প্লেন টেক্সটে অলওয়েজ কি হয়, সাইফার টেক্সটে কনভার্ট হয়। এবং সেই সাইফার টেক্সটটাই হচ্ছে কি হয়, তখন আমাদের ইনসিকিউর চ্যানেলের মধ্যে দিয়ে রিসিভারের কাছে যায়। এখন এখানে ইনসিকিউর চ্যানেল বলতে বোঝাচ্ছে কি, বিভিন্ন নেটওয়ার্কের লেয়ার গুলাকে বলা হচ্ছে ইনসিকিউর চ্যানেল। সেখানে ফিজিক্যাল চ্যানেল থাকতে পারে, সেখানে হচ্ছে আদার্স যে কোনো ধরনের চ্যানেল থাকতে পারে। প্রথমে যখন আমরা ডিভাইস থেকে সেন্ড করে দেই, ডিভাইস থেকে ওর কাজ হচ্ছে প্রথমে আমাদের নেটওয়ার্কে চলে যাওয়া। এখন নেটওয়ার্ক ডিভাইস হিসেবে কাজ করে আবার কোনটা, রাউটার। তো রাউটারের ভিতরেও আবার কিছু মেকানিজম থাকে এনক্রিপশন ডিক্রিপশনের, আমাদের ডিভাইসের ভিতরেও কিছু মেকানিজম থাকে এনক্রিপশন ডিক্রিপশনের। এই সবগুলা মিলেই আমাদের হোল টেক্সটটা একটা নতুন একটা টেক্সট প্যাকেট আকারে কনভার্ট হয়ে যায়। পরবর্তীতে যখন আবার রিসিভারের কাছে যায়, তখন রিসিভার করে কি, ওই যে আমাদের সেন্ডার যে এনক্রিপশন অ্যালগোরিদমের সিক্রেট কি ব্যবহার করে সে সেই প্লেন টেক্সটটাকে সাইফার টেক্সটে কনভার্ট করছিল, ওই সেম সিক্রেট কিটা ব্যবহার করে সে আবার করবে কি, এই সাইফার টেক্সটটাকে প্লেন টেক্সটে কনভার্ট করে দিবে, হুইচ ইজ নোন অ্যাজ ডিক্রিপশন অ্যালগোরিদম। ঠিক আছে, এই ক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, এই সিক্রেট কিটা সেম থাকতে হবে। সিক্রেট কি যদি সেম না থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিক্রিপ্ট করা পসিবল হবে না। এখন অ্যাটাকার আমরা পরে দেখবো, আবার অ্যাটাকার হচ্ছে বিভিন্ন পাশ থেকে অ্যাটাক করতে পারে। আইদার হচ্ছে এই যে এই সেন্ডারের কাছে অ্যাটাক করতে পারে, তারপর হচ্ছে যখন এটা থ্রু করে দিচ্ছে তখন মিডিয়ামের মধ্যেও অ্যাটাক করতে পারে, তারপর হচ্ছে আবার রিসিভারের কাছেও অ্যাটাক করতে পারে। তো এই প্রত্যেকটা অ্যাটাকের আবার কিছু নাম আছে, আমরা যদি একটা একটা করে দেখি। অ্যাটাকিং এর নামগুলা কই গেল, আচ্ছা ওকে, এখানে না, এখানে শুধু সাবস্টিটিউশন সাইফার দিয়ে বোঝাচ্ছে। ওকে আচ্ছা, আমি নামগুলো যদি এখন বলে দেই আপনাদের ইজি হবে, পরে আবার বলবো পড়ানোর সময়, কোনো সমস্যা নাই। তো এখানে হচ্ছে বিভিন্ন টাইপের অ্যাটাক থাকে, একটা হচ্ছে চুজেন প্লেন টেক্সট অ্যাটাক, একটা হচ্ছে নন প্লেন টেক্সট অ্যাটাক, একটা হচ্ছে চুজেন সাইফার টেক্সট অ্যাটাক, আর একটা হচ্ছে নন সাইফার টেক্সট অ্যাটাক। বেসিক্যালি অ্যাটাকটা হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে সাইফার টেক্সটে আর একটা হচ্ছে প্লেন টেক্সটে। তো সাইফার টেক্সটের জন্য হচ্ছে টু টাইপস অফ অ্যাটাক থাকে, একটা হচ্ছে চুজেন প্লেন টেক্সট আর একটা হচ্ছে কি নন প্লেন টেক্সট। তো চুজেন যেটা, সেটা হচ্ছে সবসময় মিডিয়ামের মধ্যে হয়, আর নন প্লেন টেক্সট যেটা, সেটা হচ্ছে অলওয়েজ এই যে সেন্ডারের পোর্শনে হয়। আবার সেম প্রসেসটাই যখন সাইফার টেক্সট হয়ে যায়, তখন কোথায় হয়, এই পোর্শনে হয়, রিসিভার পোর্শনে হয়। ঠিক আছে, রিসিভার পোর্শনে তখন হচ্ছে চুজেন
সাইফার টেক্সট হয়, আর এখানে হচ্ছে নন সাইফার টেক্সট হয়। তো এই জিনিসগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এগুলো সম্পর্কে ডিটেইল আবার বলবো, সো দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আর এই যে এখানে যে অ্যালগরিদমের এনক্রিপশনের জন্য কিছু মেকানিজম আছে, এগুলা দেখো ভয় পাওয়ার কিছু নাই, এগুলা কিছুই না। এখানে জাস্ট হচ্ছে আমরা যখন কোন একটা টেক্সটকে, প্লেন টেক্সট গুলাকে যখন সাইফার টেক্সটে কনভার্ট করব, তখন কে বলতে বোঝানো হচ্ছে এনক্রিপশনের কিওয়ার্ড, যেটা দিয়ে হচ্ছে আমরা প্লেন টেক্সটটাকে কনভার্ট করতেছি। কনভার্ট করার পরে এখান থেকে যে রেজাল্টটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি কি সাইফার টেক্সট। আবার সেম প্রসেস ডিক্রিপশনের জন্যও, যখন আমরা ডিক্রিপ্ট করব তখন সেম সাইফার টেক্সটটাকে উইথ দ্য হেল্প অফ ডিক্রিপশন কি আমরা তখন কি করব, আবার প্লেন টেক্সটে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেসিক, একদমই বেসিক এনক্রিপশন এবং ডিক্রিপশনের মেকানিজম, যে এটা কিভাবে হয়। এগুলা দেখার দরকার নাই, এগুলো আমি একটা একটা করে দেখাবো পরে। আচ্ছা, তো এবারে আসি আমরা এখানে একটা প্রিন্সিপাল আছে হুইচ ইজ নোন অ্যাজ কারশফস প্রিন্সিপাল। তো কারশফ যেটা বলছে, কারশফস এর প্রিন্সিপালটা কিন্তু পড়তে হবে ভালো করে, ঠিক আছে, বিকজ অফ এটা আসে পরীক্ষায় এবং এটা ইম্পর্টেন্ট অনেক। তো কারশফের প্রিন্সিপালটা হচ্ছে কিরকম, আমরা যখন কোন একটা ভ্যালু সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে পাঠাই দেই, তখন ও করে কি এনক্রিপশন এবং ডিক্রিপশন অ্যালগরিদম ব্যবহার করে এবং সিক্রেট কি ব্যবহার করে এই জিনিসটাকে হাইড করে ফেলে। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিওয়ার্ড গুলাকেও হাইড করার দরকার হয়। ঠিক আছে, তো সামটাইমস হচ্ছে কিওয়ার্ড গুলা যখন হাইড হয়ে যায়, তখন কিন্তু আবার এটাকে ডিক্রিপ্ট করা, প্রপার ওয়েতে ডিক্রিপ্ট করা বা ডিক্রিপ্টেড কোডটাকে প্রপার ওয়েতে এনক্রিপশন করা সামটাইমস পসিবল হয় না। তো কারশফ প্রিন্সিপাল করছে কি, সে হচ্ছে নতুন একটা প্রসেস বের করছে, যে প্রসেসে সে বলতেছিল যে আমরা শুধুমাত্র সিঙ্গেল একটা কিওয়ার্ড ব্যবহার না করে আমরা করব কি একটা কি ডোমেইন ব্যবহার করব। তো এখানে সে কারশফ প্রথম হচ্ছে কি ডোমেইনটাকে ইন্ট্রোডিউস করাইছিল। ঠিক আছে, তো এখানে কি ডোমেইন বলতে কি বোঝানো হচ্ছে, এখানে কি ডোমেইন হচ্ছে একটা পেয়ার অফ কিওয়ার্ড থাকবে। লাইক আগে যখন আমরা পাবলিক কি ব্যবহার করতাম, তখন আইদার যে কোনো একটা ডিজিট আমরা ব্যবহার করতাম, ইট উড বি সামথিং লাইক দিস, হয়তো 7 একটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার হতো, অথবা যে কোনো একটা নাম্বার এজ এ কিওয়ার্ড হিসেবে ব্যবহার হতো। তো কারশফ প্রিন্সিপাল বলছে কি, সে একটা কিওয়ার্ড ব্যবহার না করে সে করবে কি দুইটা পেয়ার অফ কিওয়ার্ডকে ব্যবহার করবে, যেটাকে বলা হচ্ছে কি ডোমেইন। ঠিক আছে, এবং এটা প্রত্যেকটা অ্যালগরিদমের জন্য চলতে থাকবে। তো এই কি ডোমেইনটা ব্যবহার করলে সুবিধা কি, এই কি ডোমেইনটা ব্যবহার করার সুবিধা হচ্ছে যখন অ্যাটাকাররা আমাদের মিড পয়েন্ট থেকে বা মিডিয়ামের মধ্যে আমাদের ইনফরমেশন গুলা স্টিল করার ট্রাই করবে, তখন ওদের জন্য ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে আমাদের ডেটাগুলাকে এনক্রিপ্ট করে, মানে সেই ডেটাগুলোকে রিড আউট করাটা ওদের জন্য একটু টাফ হয়ে যাবে। কেন টাফ হবে, কারণ তারা হয়তোবা যে কোনো একটা কিওয়ার্ড ব্যবহার করে বা যে কোনো একটা সিঙ্গেল কি ব্যবহার করে তারা হয়তো আমাদের ওয়ার্ড গুলাকে ডিক্রিপ্ট করতে পারতেছে বা এনক্রিপ্ট করতে পারতেছে, কিন্তু আরেকটা কিওয়ার্ড কি হবে সেটা কিন্তু ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে করা ইজ বিং কোয়াইট ডিফিকাল্ট। ঠিক আছে, দ্যাটস ওয়াই সে করছে কি, এবং এটাকে গেস করাটাও কি অনেক ডিফিকাল্ট, তাই না, যে এখানে দুইটা নাম্বার, একটা নাম্বার হলে তো আমরা ইজিলি গেস করতে পারি যে নাম্বার কম্বিনেশন কি হবে, অবশ্যই 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা ডিজিট হবে। তার মানে কি, আমরা কোন একটা অ্যালগরিদমকে যদি 10 বার রান করাই তাহলেই হচ্ছে ইজিলি আমরা সেটার জন্য আমাদের অরিজিনাল প্লেন টেক্সটটা পেয়ে যাচ্ছি। বাট দ্য থিং ইজ, যখন আমরা কি ডোমেইন ব্যবহার করব তখন কিন্তু এখানে 10টা টোটাল হচ্ছে কি 20টা, এবং 20টার যদি আমরা কম্বিনেশন ফাইন্ড আউট করি হুইচ উইল বি লাইক 20 ফ্যাক্টোরিয়াল। সো 20 ফ্যাক্টোরিয়াল মানে কি হিউজ কম্বিনেশন, তাই না? তো এই হিউজ কম্বিনেশন উইদিন দ্য লিমিটেড টাইমের মধ্যে করাটা ওদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই এইটা কারশফস প্রিন্সিপালটা ব্যবহার করা হয়। কারশফস প্রিন্সিপালটা কি ক্লিয়ার সবার? কারশফ কিন্তু একজন কার নাম, সায়েন্টিস্টের নাম। ঠিক আছে, সে যখন এই জিনিসটাকে প্রোভাইড করছিল ফার্স্ট, তখন তার নাম অনুযায়ী এটার নামকরণ করা হয়েছে কি কারশফস প্রিন্সিপাল। ম্যাম ইনি কি সেই কারশফ ল আবিষ্কার করছে নাকি এবার? এক্স্যাক্টলি, কারশফস ল আমরা পড়ে আসছি না ফিজিক্সে। জি ম্যাম। হ্যাঁ, উনি আর ইনি একজনই।
তার মানে ইনি হ্যাকার। হ্যাকার না, বেসিক্যালি উনি হচ্ছে সিকিউরিটি জিনিসগুলাকে হচ্ছে মেনটেন করছে। এমনও দেখা গেছে হয়তোবা সে হচ্ছে গিয়ে কি ডোমেইনটা ব্যবহার করছিল বা প্রথম ইন্ট্রোডিউস করছিল, বাট এটা কোন পারপাসে হচ্ছে ব্যবহার করা যায় সেটা তখনও কেউ জানতো না। পরবর্তীতে যখন এই সিকিউরিটি গুলা নিয়ে হচ্ছে রিসার্চ হয়েছে, তখন তারা চিন্তা করে দেখছে ওকে ফাইন, সো আমি যদি এখানে এই লটা ইউজ করি তাহলে এই জিনিসটাকে আর একটু বেশি সিকিউর করতে পারবো। ঠিক আছে, বিষয়গুলো কিন্তু এইভাবে আসছে। ক্লিয়ার? হুম, জি ম্যাম। ওকে। এবার আসি আমরা ক্রিপ্টো অ্যানালাইসিস কি জিনিস। ক্রিপ্টো অ্যানালাইসিস মানে প্রত্যেকটা ক্রিপ্টোগ্রাফির রেসপেক্টে সেই ক্রিপ্টোগ্রাফিটা আমরা কেন ব্যবহার করতেছি সেটার একটা ছোটখাটো ডেসক্রিপশন থাকে। তো এখানে ক্রিপ্টো অ্যানালাইসিস বলতে বোঝানো হচ্ছে, ক্রিপ্টো অ্যানালাইসিস এই যে যেটা বলছিলাম তখন, সাইফার টেক্সট অনলি অ্যাটাক, নন প্লেন টেক্সট, চুজেন প্লেন টেক্সট, চুজেন সাইফার টেক্সট। তো বেসিক্যালি হচ্ছে এই অ্যাটাক গুলার ভিতরেই আমরা কি করি, আমাদের ক্রিপ্টোগ্রাফি গুলাকে অ্যানালাইজ করতে পারি বেসড অন দিস অ্যাটাকিং। সো এখানে যেটা বলছে যে সাইফার টেক্সট অনলি অ্যাটাক, সো এই সাইফার টেক্সট অনলি অ্যাটাকে হয় কি, এই যে যখন সেন্ডারের কাছ থেকে রিসিভার পোর্শনে হচ্ছে আমাদের রিকোয়েস্ট গুলা যায়, তখন সেন্ডার করবে কি, প্লেন টেক্সটটাকে যখন সেন্ড করে দিচ্ছে সেটা কিন্তু আর তখন প্লেন টেক্সট থাকতেছে না, সেটা কি হচ্ছে সাইফার টেক্সটে কনভার্ট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস যখন এখানে মিডিয়ামের মধ্যে দিয়ে যাবে, মিডিয়ামের মধ্যে দিয়ে কিন্তু এখন আর আমার কি যাচ্ছে না, প্লেন টেক্সটটা যাচ্ছে না, যাচ্ছে কি সাইফার টেক্সট। তার মানে এই পোর্শনে মানে মিডিয়ামে যখন অ্যাটাক হচ্ছে তখন কোন অ্যাটাকটা হচ্ছে সাইফার টেক্সট অনলি অ্যাটাক, বিকজ তারা আমার এই সাইফার টেক্সটটাকে অ্যাটাক করতেছে। এখন তারা এই সাইফার টেক্সটটাকে নিল, নেওয়ার পরে এই ইভ হচ্ছে কি আমাদের অ্যাটাকার বা হ্যাকার, আর অ্যালিস হচ্ছে আমাদের সেন্ডার, বব হচ্ছে আমাদের রিসিভার। এখন সে করলো কি, এই সাইফার টেক্সটটাকে অ্যানালাইজ করলো বিভিন্ন মেকানিজম দিয়ে, সে হচ্ছে এটাকে ডিক্রিপ্ট করার ট্রাই করলো এবং পরবর্তীতে সে এটাকে ডিক্রিপ্ট করে রিড করে ফেললো যে ইয়েস, অ্যালিস হচ্ছে ববকে এই মেসেজটা সেন্ড করছে। ঠিক আছে, তো এখন ও এই যে এই পোর্শনটাতে ও যে অ্যানালাইজ গুলা করবে, সেই অ্যানালাইজ গুলা কিভাবে সে করবে এটা যদি আমরা একটু দেখি, এখানে বিভিন্ন মেকানিজম দিয়ে সে হচ্ছে এই বিষয়টাকে অ্যানালাইজ করতে পারে। এর মধ্যে ফার্স্ট এন্ড ফরমোস্ট যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কি ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্সে যেটা হয়, এখানে কোনো স্পেসিফিক কোনো মেথড থাকে না, এখানে সে র্যান্ডমলি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা কিওয়ার্ড ব্যবহার করে ও করে কি, ওই সাইফার টেক্সটটাকে প্লেন টেক্সটে কনভার্ট করার ট্রাই করে। যেহেতু এখানে কোনো স্পেসিফিক মেকানিজম ব্যবহার করা হয় না, দ্যাটস ওয়াই এর নাম কি ব্রুট ফোর্স। সো অলওয়েজ মনে রাখবেন ব্রুট ফোর্সে কোনো কি ডোমেইন থাকে না এবং এটা হচ্ছে কি র্যান্ডমলি অ্যাটাক করা হয়। র্যান্ডমলি যে কোনো মেকানিজম দিয়ে অ্যাটাক করতে করতে বাই এনি চান্স যদি লেগে যায়, বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, এখন এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করি, ফর প্রিভেন্ট দিস টাইপস অফ অ্যাটাক দ্য নাম্বার অফ পসিবল কিটা আমাদেরকে কি করতে হবে, অবশ্যই বড় রাখতে হবে। ঠিক আছে, যদি নাম্বার অফ কিটা বড় হয়, যত বড় হবে ওর জন্য এটাকে র্যান্ডমলি ডিক্রিপ্ট করাটা কি ঠিক তত বেশি টাফ হবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, আপনারা কি ক্লাস বুঝতেছেন নাকি ঘুমাচ্ছেন সবাই বলেন তো? ম্যাম আর 10 মিনিট পর তো আর একটা ক্লাস শুরু হবে ম্যাম। হ্যাঁ, এতটুকু পর্যন্ত পড়াই শেষ করে দিব আজকে। ওকে, এরপরে আসি আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যাটাক। তো ব্রুট ফোর্স অ্যাটাক ছাড়াও আরো একটা অ্যাটাক আছে যেটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল অ্যাটাক। এই স্ট্যাটিস্টিক্যাল অ্যাটাকে যেটা হয়, এখানে হচ্ছে স্ট্যাটিক মানে ফ্রিকোয়েন্সি গুলা কাউন্ট করে তারপর হচ্ছে এখানে অ্যাটাকিং গুলা করা হয় আর কি। তো ফ্রিকোয়েন্সি কাউন্ট করে কিভাবে অ্যাটাক করে এগুলোও আমরা দেখবো, সবগুলাই পড়বো একটা একটা করে। তো জাস্ট আপাতত এখন আমাদের কাজ হচ্ছে কি নামগুলা জেনে রাখা। আর প্যাটার্ন অ্যাটাক যেটা করতেছে, প্যাটার্ন অ্যাটাকের কাজ হচ্ছে ও একটা প্যাটার্ন ক্রিয়েট করবে। প্যাটার্ন বলতে কেমন, এইটা হচ্ছে যে কোনো একটা নামের প্যাটার্ন হতে পারে, তারপর হচ্ছে যে কোনো কিছু হতে পারে, ব্লক হইতে পারে, তারপর হচ্ছে নাম্বারের একটা কিছু হইতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলোকে বলা হয় প্যাটার্ন অ্যাটাক। তো যখন একটা প্যাটার্ন অনুযায়ী হচ্ছে সে অ্যাটাক করতে থাকে। তো এই তিনটা মেকানিজম ব্যবহার করে আমরা কি করি, চুজ এন্ড প্লেন টেক্সট, সরি, চুজ এন্ড সাইফার টেক্সট অনলি অ্যাটাক।
ঠিক আছে, হ্যাঁ সাইফার টেক্সট অনলি অ্যাটাকটাকে হচ্ছে করা হয়, অ্যানালাইজ করা হয়। ঠিক আছে, তো এই সাইফার টেক্সট অনলি অ্যাটাকের জন্য তিনটা, একটা হচ্ছে কি ব্রুট ফোর্স, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল, আর একটা হচ্ছে প্যাটার্ন। এরপর যদি আসি নন প্লেন টেক্সট অ্যাটাক, সো নন প্লেন টেক্সট অ্যাটাকটা হয় কি, যেহেতু এটা প্লেন টেক্সটটাই সে জানে, সো এর কাজ হচ্ছে যখন আমরা এই জিনিসটাকে অলরেডি হচ্ছে সাইফার টেক্সটে কনভার্ট করে দিচ্ছি, তখন সে করতেছে কি মিডিয়ামের মধ্যে যখন অ্যাটাক করবে তখন সে এইটা অ্যানালাইজ যখন করবে তখন সে করলো কি তার কাছে প্রিভিয়াস যে পেয়ার অফ ইনফরমেশনটা ছিল সেই পেয়ার অফ ইনফরমেশনটাকে কাজে লাগায় সে করলো কি এই সাইফার টেক্সটটাকে প্লেন টেক্সটে কনভার্ট করলো। দ্যাট মিনস সে এখানে কোনো নতুন টেকনিক ব্যবহার করতেছে না, সে করলো কি প্রিভিয়াসলি সে যেই টেকনিকে সাকসেসফুল হয়ে প্লেন টেক্সটে কনভার্ট করতে পারছিল সাইফার টেক্সটটাকে, পরবর্তীতে কি করছে সেম প্যাটার্নটাকেই বা প্রিভিয়াস প্যাটার্নটাকেই সে ব্যবহার করে আবার নতুন কোনো একটা মেসেজকে ডিক্রিপ্ট করার ট্রাই করছে। দ্যাটস ওয়াই এর নাম হচ্ছে কি নন প্লেন টেক্সট অ্যাটাক। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি চুজেন প্লেন টেক্সট অ্যাটাক কোনটা। চুজেন প্লেন টেক্সট অ্যাটাকের মধ্যেও ইজ দ্য সেম থিং, এখানে তখন এই পোর্শনে অ্যাটাকটা হবে ঠিকই, বাট ইন দ্য মিন টাইম অ্যাটাকার করে কি, অ্যাটাকার হচ্ছে দুই জায়গাতেই অ্যাটাক করে, সেন্ডারের পিসিতেও অ্যাটাক করে মানে ডিভাইসেও অ্যাটাক করে এবং মিডিয়ামেও অ্যাটাক করে। তো এক্ষেত্রে যেটা হয় রিসিভার মানে সেন্ডারের যে ডিভাইস থাকে সেই ডিভাইসে সে অ্যাটাক করার কারণে সে অলরেডি জানে যে তার ডিভাইস কোন মেকানিজম ব্যবহার করে প্লেন টেক্সটটাকে হচ্ছে সাইফার টেক্সটে কনভার্ট করতেছে। তো ইন দ্য মিন টাইম ও এই মাঝখানের যে সাইফার টেক্সটটা পাচ্ছে সেটাকে অ্যানালাইজ করা তার জন্য ইজিয়ার হয়ে যাচ্ছে। সে তখন করবে কি এই পেয়ার অফ চুজেন প্লেন টেক্সটটাকে ব্যবহার করে সে এই সাইফার টেক্সটটাকে কনভার্ট করবে হচ্ছে প্লেন টেক্সটে। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে কি চুজেন প্লেন টেক্সট অ্যাটাক, মানে আগে থেকে সে জানতো যে কোন মেকানিজম ব্যবহার করা হয় বা ওই ডিভাইসে হচ্ছে কোন মেকানিজমটা ব্যবহার করতেছে এবং পরবর্তীতে সেই মেকানিজমটা ব্যবহার করেই সে করলো কি এই সাইফার টেক্সটটাকে প্লেন টেক্সটে কনভার্ট করে মেসেজটা রিড আউট করে ফেললো। এরপরে আসি লাস্ট ওয়ান, চুজেন সাইফার টেক্সট অ্যাটাক। সো চুজেন সাইফার টেক্সট অ্যাটাকে যেটা হয় এখানে দুইটা পোর্শনে, মানে এই পোর্শনটাতে আগের তিনটাতে আমরা দেখে আসছি কি সবসময় হচ্ছে সেন্ডারের পোর্শনে অ্যাটাক গুলা হয়, বাট ইন দ্য মিন টাইম এই চুজেন সাইফার টেক্সট অ্যাটাকে কি হবে, যেহেতু সাইফার টেক্সটটা এই পোর্শনে চলে আসতেছে দ্যাটস ওয়াই এটা হবে কার কাছে, রিসিভারের কাছে। এখন রিসিভার যখন এই সাইফার টেক্সটটাকে প্লেন টেক্সটে কনভার্ট করে ফেলতেছে এই মেকানিজম ব্যবহার করে, মানে এই চুজেন সাইফার টেক্সট অ্যাটাক মেকানিজমটা ব্যবহার করে যেসব অ্যাটাকাররা হ্যাক করতে চায় তারা করে কি, তারা হচ্ছে মিডিয়ামটাকে তারা নিজেদের মাথা খাটায়ে এই সাইফার টেক্সটটাকে প্লেন টেক্সটে কনভার্ট না করে ওরা করে কি রিসিভার পোর্শনে হচ্ছে তারা তখন অ্যাটাক করে। কারণ কি, কারণ হচ্ছে রিসিভার যখন সাইফার টেক্সটটাকে অলরেডি ডিক্রিপ্ট করতেছে তার মেকানিজম ব্যবহার করে প্লেন টেক্সটে কনভার্ট করে ফেলতেছে, তো ইন দ্য মিন টাইম অ্যাটাকার যদি শুধুমাত্র তাদের ডিভাইসটাকেই অ্যাটাক করে তাহলে ফ্রিতেই তারা কি পেয়ে যাচ্ছে, এই সাইফার টেক্সটের প্লেন টেক্সট কনভার্সনটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এর নাম হচ্ছে কি চুজেন সাইফার টেক্সট অ্যাটাক। ক্লিয়ার বিষয়টা? এখানে কিন্তু অনেকগুলা একই সাথে আছে, তো এই জিনিসটা আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যখন পড়বেন একসাথে পড়ে ফেলবেন। ঠিক আছে, এখানে শুধুমাত্র একটারই অনেকগুলা পার্ট, সেটা হচ্ছে কোনটা, সাইফার টেক্সট অনলি অ্যাটাক। বিকজ অফ সাইফার টেক্সট অনলি অ্যাটাকে এখানে মাঝ পোর্শনে মানে মিডিয়ামে যেহেতু অ্যানালাইজ করা লাগতেছে এবং সে জানে না আশেপাশে কি টাইপের মেকানিজম তারা ব্যবহার করতেছে, দ্যাটস ওয়াই এখানে তিনটা মেকানিজম ব্যবহার করা হচ্ছে। একটা হচ্ছে কি ব্রুট ফোর্স, দেন হচ্ছে কি স্ট্যাটিস্টিক্যাল, দেন হচ্ছে কি প্যাটার্ন। আর বাকিগুলো সব হচ্ছে কি শুধুমাত্র সেন্ডার পোর্শনেই হয়, জাস্ট লাস্টেরটা হচ্ছে কোথায় হয়, চুজেন সাইফার টেক্সটটা শুধু রিসিভার পোর্শনে হয়। মনে থাকবে? জি ম্যাম, মনে থাকবে। ওকে, সো নেক্সট দিন হচ্ছে আমরা সাবস্টিটিউশন সাইফার থেকে পড়া শুরু করব। ওকে। জি ম্যাম। আচ্ছা, তো আজকের পড়া বুঝতে কারো কোনো প্রবলেম আছে বা কোনো কোশ্চেন টপিক রিলেটেড?
নাই? ওকে, দ্যাটস গুড, না, না না, থাকলে ভালো। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে এই যে আজকে পর্যন্ত যতটুকু টপিক পড়াইছি এতটুকু কিন্তু বেশি না, খুবই ইজিয়েস্ট পোর্শন, তাই না? শুধুমাত্র আমরা কি করলাম, চ্যাপ্টার 1টা কভার করলাম এবং চ্যাপ্টার 3 এর জাস্ট হচ্ছে 3.1 সেকশনটা পড়ছি। এখন আপনাদের যেটা কাজ, এই চ্যাপ্টার 1 এবং 3.1 পর্যন্ত যতটুকু পড়াইছি ততটুকু একটু ভালো করে পড়বেন। নেক্সট ডেতে আমরা হচ্ছে একটা গেম খেলবো, ঠিক আছে? অবশ্যই টপিক রিলেটেড। ক্লিয়ার? এবং কোশ্চেন, ম্যাম এবার কি এমসিকিউ থাকবে? এমসিকিউ টাইপের কোশ্চেন? হ্যাঁ এমসিকিউ টাইপের কোশ্চেন। না মানে ম্যাম আমাদের নেক্সট ক্লাসটা কি পরীক্ষায়, 1:30টার দিকে হবে মঙ্গলবারে? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার 1:30টা থেকে হবে। আচ্ছা, ওকে, ওকে ঠিক আছে তাহলে। আচ্ছা, আর হচ্ছে সিআর মামুন, জি ম্যাম। আচ্ছা আপনি হচ্ছে একটু কাইন্ডলি হচ্ছে সবার সাথে আগে কথা বলে দেখবেন, ঠিক আছে? আপনাদের ব্যাচমেটদের কারো কোনো প্রবলেম আছে কিনা 1:30টা থেকে, যদি থাকে তাহলে অবশ্যই আমাকে মঙ্গলবারের আগে জানাবেন, নেক্সট ক্লাসের আগে, জি ম্যাম। ঠিক আছে? ওকে, আপনি ফাইনালাইজ করে আমাকে হচ্ছে সোমবার রাতে জানিয়ে দিবেন, তাহলে আমি সেই অনুযায়ী হচ্ছে ক্লাস স্কেজুল হচ্ছে ফিক্স করে ক্লাসরুমে আপলোড করে দিব। ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন এন্ড গুড লাক ফর দ্য নেক্সট ক্লাস। ম্যাম প্রেজেন্ট প্যাকেট নেবেন না? লাগবে না আইডি? হ্যাঁ বুঝি নাই, আমি হচ্ছে সিস্টেম থেকে নিয়ে নিব, লাগবে না। ওকে ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম আমাদের এই যে মিড টার্ম যে পরীক্ষা হবে এখানে কি কোনো এমসিকিউ টাইপের কিছু থাকবে? এমসিকিউ টাইপের থাকবে কিনা, এখন যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে অনলাইনে আগে যেভাবে দিছিলেন এমসিকিউ টাইপের মানে গুগল ফর্মে ওই রকম থাকতে পারে, আর যদি ফিজিক্যালি পরীক্ষা হয় তাহলে এমসিকিউ বলতে কিছু নাই। আচ্ছা ওকে, সো এটা এখনো ফাইনালাইজ হয় নাই, যখন ফাইনালাইজ হবে আমি আগে জানাই দিব। আপনাদের কাজ এখন পড়া, আপনারা আগে পড়াশোনা করেন, ঠিক আছে? পরীক্ষা নিয়ে পরে। জি ম্যাম, মানে অফলাইনে ওটা তো আরো ভালোভাবে পড়ালেখা করতে হবে, নাহলে তো বিপদ। এবার ম্যাম হ্যাঁ, ফাইনাল ডে যেভাবে ধরা খাইছি ম্যাম, ওরে বাবা। এই কারণে শুরু থেকেই মানে সিনসিয়ার হয়ে ধরেই রাখেন যে ফিজিক্যালি পরীক্ষা হবে, ঠিক আছে? ফিজিক্যাল পরীক্ষা হবে ধরে নিয়ে পড়াশোনা করেন, কারণ পড়াশোনা করতে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, আরেকটা বিষয়, আমার একটা স্টুডেন্ট আছে 191 ব্যাচের পার্মানেন্ট ক্যাম্পাসের, তো ও হচ্ছে সিকিউরিটি নিয়ে মানে অনেক বেশি কাজ টাজ করে আর কি, এবং সিকিউরিটি নিয়ে হচ্ছে ও বেশ কিছু কন্টেস্টেও পার্টিসিপেট করছে, ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি। ও হচ্ছে কিছু সিকিউরিটির যে বিষয়গুলো আছে, ইথিক্যাল হ্যাকিং, সো ওই ইথিক্যাল হ্যাকিং নিয়ে একটা ওয়ার্কশপ শুরু করবে ইউনিভার্সিটি থেকে, IEEE থেকে যাবে এটা। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন অবশ্যই রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে? মানে হ্যাকিংটা কি, আমরা তো বেসিক্যালি হচ্ছে এই কোর্সে হ্যাকিং সম্পর্কে জাস্ট থিওরিটিক্যালি পড়বো। আপনারা যদি কেউ হ্যাকিং রিলেটেড ইন্টারেস্টেড হন যে হ্যাঁ ঠিক আছে কিভাবে করে, হ্যাকিং গুলা কিভাবে হচ্ছে বা কাজগুলা কিভাবে হচ্ছে, মানে প্র্যাকটিক্যাল যদি কোনো ইমপ্লিকেশন গুলা দেখতে চান বা নিজেদের হচ্ছে ইয়ে করতে চান, জাস্ট নিজেদের জানার জন্য বা ক্যারিয়ার ডেভেলপ করার জন্য যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই জয়েন করেন, অনেক কিছু শিখতে পারবেন ওইখানে। এটা হচ্ছে টোটাল 10 দিনের ক্লাস, তো টোটাল হচ্ছে 5টা উইকে মনে হয় করবে আর কি। ম্যাম আপনারা যে কোশ্চেন করেন, কোশ্চেনটা কি মানে পিসিতে রাখেন নাকি এটা ডকুমেন্ট আকারে মানে পেপার বেস রাখেন? কিসের কোশ্চেন? এই যে মিড টার্ম তারপর ফাইনাল। আমাদের সবকিছুই ডকুমেন্টেশন আকারে থাকে। কেন? ও মনে হয় হ্যাক করবে ম্যাম। আরে না হ্যাক করবে ম্যাম, ও হ্যাক করবে। হ্যাঁ, হ্যাকিং শিখে হ্যাক করবেন নাকি? টাকাগুলো সার্ভার টার্ভার সব বিসি করে দিয়ে জানতে হবে কোশ্চেন। হ্যাক করলে লাভ নাই, কারণ কোশ্চেন কখনোই রিপিটেশন আসে না, কোশ্চেন অলওয়েজ চেঞ্জ হয়। ওই জাস্ট দেখা হয়তো গেল ম্যাম আপনি ইনক্রিপ্ট করলেন পি মিড টুডে, দেখা গেল স্টার্ট হয়ে গেল ডিক্রিপ্ট করে। হ্যাঁ ওরকমই হবে। তো যাই হোক, কোশ্চেন কখনোই, কোশ্চেনের প্যাটার্ন হয়তো প্যাটার্ন সেম থাকবে বাট কোশ্চেন কখনোই সেম থাকে না, প্রতি সেমিস্টারেই চেঞ্জ হয়। আমি গত সেমিস্টারে যেটা করছি তার আগের সেমিস্টারে সেটা করি নাই, তো এই সেমিস্টারেও সেটা করব না, অবশ্যই চেঞ্জ হবে, ঠিক আছে? ওকে, কোশ্চেন নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ওয়ারিড হওয়ারও কিছু নাই, কেবল সেমিস্টার শুরু, আগে পড়াশোনা করেন ঠিক করে।
ওকে ওকে ম্যাম আল্লাহ হাফেজ ওকে সবাই ভালো থাকেন নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ